हाई स्टूडेंट्स অফ ক্লাস 12 জানি আজকে ষষ্ঠী সবাই এনজয় করছো। আমি পড়াচ্ছি, পড়িয়ে দিচ্ছি, ভিডিওটা করছি। সকালবেলা কি করবো, কোথায় ঘুরতে যাবো, তো ভিডিওটা করে নিই। তোমরা এখন না দেখলেও পুজোর পর দেখবে ক্লাসটা, কোনো চাপ নেই। যাই হোক, ক্লাস 12-এর আমি তড়িৎচুম্বকীয় আবেশটা পড়াচ্ছিলাম। সেখানে আমি দেখিয়েছি যে একটা কোনো তার যার মধ্যে কোনো ব্যাটারি নেই, বাট সেটা যদি একটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভেবল অবস্থায় থাকে তাহলে তার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হয়, এবং ফ্লাক্স চেঞ্জ হলেই তার মধ্যে একটা ইএমএফ প্রডিউস হয়। ইএমএফ কার মধ্যে থাকে? ব্যাটারির মধ্যে থাকে। কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় ইএমএফ। ইএমএফ বলতে কি বুঝো? যে দু প্রান্তে, এক প্রান্তে পজিটিভের আধিক্যতা বেশি, একদিকে নেগেটিভের আধিক্যতা বেশি, তার ফলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তার ফলে ওখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যেটাই তো ইএমএফ। যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য একটা তারের বাহ্যিক যদি একটা তারের কানেকশন থাকে তাহলে সেখানে ব্যাটারি লাগালে, বাল্ব লাগালে সেই বাল্বটা জ্বলে ওঠে, কারেন্ট প্রডিউস করে ইএমএফ, তাই তো? তো সেই ইএমএফটা আমরা ব্যাটারিতে হয় জানি। তো আমরা গত ক্লাস থেকে জানতে পেরেছি যে একটা কোনো যে কোনো মানে লুপ, কারেন্ট লুপ, মানে কারেন্ট ক্যারিং নয়, নর্মাল একটা তারের লুপ, হ্যাঁ, সেই লুপে যদি লুপটাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি এবং কোনোভাবে মুভেবল অবস্থায় রাখি যাতে ওর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে আমি দেখিয়েছি যে ওর মধ্যে ইএমএফ ইনডিউসড হয়। তৈরি হওয়া ব্যাপারটা এখানে ইনডিউস বলে, হ্যাঁ। তো সেই ইনডিউসড ইএমএফের জন্য কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টের ডিরেকশন কীভাবে হবে সেটা লেন্স দেখিয়েছে, ঠিক আছে। ফ্যারাডের সূত্র দিয়েছে যে কতটা প্রডিউস হবে, কতটা ফ্লাক্স চেঞ্জ হলে কতটা প্রডিউস হবে, ফ্লাক্স সবসময় নিজেরা সব। তো যাই হোক, আমি তখন ওই ক্লাসে বারবার করে বলছিলাম যে এই যে ইএমএফ ইনডিউস হয় মানলাম, কতটা হয় এবং কিভাবে হয়, কেন হয়, সেটার কারণ কি, সেটা এই ক্লাসে আমরা বলবো। যাই হোক, ফ্লাক্স চেঞ্জ দিয়ে যে হয় সেটা তো আমরা আগেই পড়েছি, সেটা দিয়েও দেখাবো। তবে প্রিভিয়াস যে তোমাদের নলেজ, মানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট যেটা পড়েছো আগের চ্যাপ্টারে, মানে তড়িৎচুম্বকত্ব, তার আগে ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল এসব পড়েছো, ওইসব কনসেপ্ট দিয়ে দেখো বোঝা যায় কিনা যে কেন একটা তারের মধ্যে তোমার ইএমএফ ইনডিউস হচ্ছে, হ্যাঁ, সেটা বোঝার চেষ্টা করো একটু, হ্যাঁ। তো আমি বললাম যে কোনো একটা লুপের মধ্যে, লুপ বলতে কি, সে চারকোনা হোক আর রাউন্ড হোক, লুপ মানে কমপ্লিট, মানে তারটা খোলা না, এক পাশ থেকে আরেক পাশ জড়িত, ঠিক আছে। মাঝখানে অবশ্যই কোনো একটা রেজিস্ট্যান্স থাকবে যার মধ্যে আমি কারেন্টটা পাঠাবো, ফলে ওটা জ্বলবে, বা মানে অ্যাপ্লায়েন্স কোনো যন্ত্র থাকবে, ওকে। তো সেরকম একটা লুপ, সেই লুপের মধ্যে কারেন্ট প্রডিউস হচ্ছে, তাই তো? তো কারেন্ট প্রডিউস হওয়ার কারণ কি? ইএমএফ। আমি ইএমএফ প্রডিউসটা যদি করতে পারি তারপর তো বলতেই পারবো যে কারেন্ট প্রডিউস হবে, এটা তো নিয়ে তো কোনো সন্দেহ নেই। সন্দেহটা হলো ইএমএফ প্রডিউস কেন হয় এবং কিভাবে হয় এবং কতটা হয় সেটা। তো আমি ওই তারেরই কোনো একটা অংশ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার সেই অংশটাতে আমি যদি ওটাকে ব্যাটারি তৈরি করতে পারি, মানে একটা তারের টুকরো নিলাম, সাপোজ এটা একটা তারের টুকরো নিলাম, ওকে। একটু বড় করে দেখাচ্ছি, ভিতরটা দেখাবো ইলেকট্রনসগুলো। এই তারের টুকরো নিলাম পুরো লুপের মধ্যে, এবং এটার সাথে এটাকে যদি আমি তারের টুকরোটা যদি ব্যাটারি তৈরি করতে পারি, তাহলে বাকি এর সাথে আমি তার লাগাবো, সেই তারটার মধ্যে কি হবে? কারেন্ট তৈরি হবে, তাই তো? আপাতত আমার এখানে মেন লক্ষ্য হলো এই যে তারের একটা অংশ, এই অংশটাকে ব্যাটারি হিসেবে দেখানো, এর মধ্যে ইএমএফ তৈরি করা, এবং সেই ইএমএফটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা, এবং কতটা তৈরি হচ্ছে সেটা দেখা, ঠিক আছে। তো আমার কাজ কি? অবশ্যই এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখতে হবে এবং এটাকে মুভ করতে হবে, তাই তো? তো সাপোজ এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, এবার চুজ করো ম্যাগনেটিক ফিল্ডে কেমন নেবে। দু রকমের ম্যাগনেটিক ফিল্ড তুমি নিতে পারো, হয় বোর্ড থেকে ভেতরের দিকে নিতে পারো বা বোর্ড থেকে বাইরের দিকে নিতে পারো, কারণ এর ভেলোসিটি একে যে মুভ করা বা তার ডিরেকশনটা তুমি বোর্ডের তলে নাও, মানে হয় ডান দিকে বা বাম দিকে। এবং এটা তো বোর্ডের তলেই আছে, ওপর নিচে হিসাবে এইভাবে দাঁড়িয়ে আছে। তো বাকি থাকলো একটা ডিরেকশন, বোর্ড থেকে বাইরে, বোর্ড থেকে ভেতরে। 6টা ডিরেকশনের কথা বারবার কিন্তু মনে রাখবে, ডান দিক, বাম দিক, ওপর, নিচ, বাহির, ভেতর, ঠিক আছে। এই ডিরেকশন করা মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। তারপরে যে বিভিন্ন থাম্ব রুল, এই রুল, তারপরে ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত, আমি এগুলো তো মনে রাখতে বলি না। পরীক্ষার জন্য মনে রাখতে পারো, কিন্তু অ্যাজ এ ক্যালকুলেশন করার জন্য, ডিরেকশনগুলো বের করার জন্য তুমি ইজিলি আমার এই ভেক্টর রুলটা ইউজ করবে। তোমার ইচ্ছা, আমার মনে হয় সহজ। দেখো কি হয়। তো সাপোজ আমি এরকম একটা তারের টুকরোকে নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম। সেই ম্যাগনেটিক ফিল্ডটা সাপোজ বোর্ড থেকে ভেতরের দিকে, ওকে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বি, ঠিক আছে। এবং যে তারটা নিয়েছি সেই তারটার দৈর্ঘ্যটা এল, ওকে। এবার সাপোজ এই তারটা হয় এদিকে ধরতে পারবো, ওদিকে। সাপোজ আমি এদিকে ধরলাম, এদিকে ভি ভেলোসিটিতে মুভ করছে, ওকে।
অবভিয়াসলি এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হবে, কারণ ফ্লাক্সগুলো রয়েছে, যখন এই মুভ করবে তখন নেক্সট ফ্লাক্সের লিঙ্ক করবে, নেক্সট ফ্লাক্সের লিঙ্ক করা মানে কি এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হওয়া, তার ফলে এখানে কারেন্ট প্রডিউস হবে। সেটা যদি আমি বলতেই পারি যে ফ্লাক্স চেঞ্জ কতটা হচ্ছে এবং তাকে ডিডি করে আমি মানে তোমার ইটা বের করতেই পারি, ওটা পরে করছি। আমি এবার ফ্লাক্স চেঞ্জ দিয়ে তো আগের ক্লাসে শিখেছো, তো আমি একটু প্রিভিয়াস নলেজ দিয়ে করছি, ওকে, যে নর্মাল নলেজ, একদম নর্মাল, ফ্লাক্সের কথা তখন আমি জানি না, ওকে, সেই নলেজ দিয়ে করছি। তো সেটা কি, তো সাপোজ এটা ভি ভেলোসিটিতে সামনের দিকে চলছে, এবার এর মধ্যে ইএমএফ ইনডিউস হবে এবং কতটা হবে সেটা দেখা। তো আমি যখন বলছি এটা ভি ভেলোসিটিতে সামনের দিকে চলছে, তো এটা অ্যাকচুয়ালি কি একটা ধাতু, তো ধাতুর মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। তার মানে আমি বলতে পারি না যে এইখানে এই যে তারের টুকরোটা চলছে না বলে আমি বলতে পারি না এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন সামনের দিকে যাচ্ছে। সাপোজ তার মধ্যেই চুজ করলাম একটা ইলেকট্রনস মাইনাস, অবশ্যই সেই সাপোজ ধরলাম এই পুরো তারটা ভুলে গিয়ে আমি ভাবলাম যে একটা ইলেকট্রন ভি স্পিডে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে। তাহলে এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা পেয়ে গেলে আবার প্রিভিয়াস নলেজ হয়ে গেল না তোমার, যে একটা ইলেকট্রন মানে কি একটা চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তার মধ্যে কি কাজ করে, ম্যাগনেটিক ফোর্স, ভ্যালু কত, কিউ ভি ক্রস বি, মনে পড়ছে? তো সাপোজ ভুলে যাও তুমি এখন ইএমএফ ইনডিউসের কথা, আপাতত এটা যদি এর মধ্যে মুভ করে তো ভাববে এর মধ্যে একটা কি চার্জ মুভ করছে, তাই তো? চার্জ মুভ করছে মানে কি এর মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সটা কত, এফ এম দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। ওকে, এবার দেখো ভি কোন দিকে, এই বরাবর, বি বোর্ড থেকে ভেতর দিকে, জাস্ট 90 ডিগ্রি একে অপরের সাথে। সো এখানে ভ্যালুটা যদি নিই খালি, তাহলে এফ এম ইজ ইকুয়াল টু হবে কিউ ভি বি, সাইন 90 কত 1, বুঝে গেল? তো কিউ ভি বি দ্যাটস মিন একটা তার বা তারের টুকরো বা একটা ধাতু টুকরো লম্বা, সেটা যদি ভি স্পিডে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তো তার মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। এবার প্রশ্ন হলো এই চার্জটার উপর ম্যাগনেটিক ফোর্সটা কোন দিক কাজ করবে, তার জন্য আমি ইউজ করতে বলছি ভেক্টর ল। ভেক্টর ল কেমন, সিম্পল, একটা এক্স ওয়াই জেড চুজ করে নাও, ওকে, ডান দিক, ওপর দিক, বাম দিক, এইভাবে এক্স ওয়াই জেডটা চুজ করতে হয় সবসময়। এবার চয়েস করো কোথায় তুমি এক্স নেবে, কোথায় তুমি ওয়াই নেবে, কোথায় তুমি জেড নেবে, জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত। এটাকে আমি এক্স নিলাম, সাপোজ এটা ওয়াই নিলাম, এটা জেড নিলাম। এবার এই অবস্থায় তুমি সবকিছু পুট করে দাও, ভি আর বি পুট করলে হয়ে যাবে, ভি ক্রস বি। তো ভিটা কোথায় কাজ করছে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে ভি কাজ করছে, আর বিটা কোথায় কাজ করছে, বোর্ড থেকে ভেতর দিকে, মানে এইখানে, এখানে কাজ করছে বি। উল্টো দিকে ঢুকে দিলাম, এক্সটা বাইরের দিকে হিসাবে নিচ্ছি, তাহলে ভেতর এক্সটা কি উল্টো দিকে ভেতর দিকে, তাহলে ভি ক্রস বি করে দাও, শুধু নিবে কি এদের ইউনিট ভেক্টর গুলো, তাহলে ভি ক্রস বি, তো ভি এ হয় জে ক্যাপ, বি এ হয় আই ক্যাপ, কিন্তু ভেতর দিকে বি যেটু আছে সেটা মাইনাস আই ক্যাপ। এর অ্যান্সার কি হয়, জে আই মানে কে, অবশ্যই মাইনাস কে, কারণ একটা মাইনাস আছে, এমনি জে আই মাইনাস হয় না, আই জে কে, সরি জে আই, তো জে আই, হ্যাঁ জে আই উল্টো মাইনাস মাইনাস তাহলে প্লাস, এটা এখানে মাইনাস একটা নিজের আছে আর এই প্লাস প্লাস, তাহলে প্লাস কে, ওকে। সো কে ক্যাপ, তো জে মাইনাস আই, তাই তো, এই বরাবর কাজ করছে তোমার ভি, ভি ভেক্টর মানে জে ক্যাপ, আর এদিকে হলো ভেতর দিকে, তাহলে মাইনাস আই ক্যাপ, জে ক্রস আই মাইনাস আই, জে আই উল্টো, তাহলে হয়ে গেল কে, আর একটা মাইনাস হবে এখানটা, মাইনাস মাইনাস কে, তাহলে কে ক্যাপ, তাহলে কে ক্যাপ, তাহলে এই ইউনিট ভেক্টরটার দিকে তোমার মানে জেড অ্যাক্সিসের দিকে সে একটা ফোর্স ফিল করবে, ওকে। তো এবার একটা জিনিস একটু মনে রাখবে, সেটা হলো আমরা যে আধানের উপর এই মানে ফোর্সটার কথা বলি, সেই আধানটা কিন্তু পজিটিভ চার্জের উপর বলি, এটা একটু মনে রাখবে। যদি আমরা পজিটিভ চার্জের কথা বলি তাহলে এই ফোর্সটার কথা বলি, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু এই ফোর্সটার কথা আমরা বলি না, মানে কিউ ভি ক্রস বি, এই ফোর্সটা যে অ্যাপ্লাই হয় সেটা কিন্তু পজিটিভ চার্জের উপর, ঠিক আছে। এবার পজিটিভ চার্জ যেদিকে মুভ করে, নেগেটিভ চার্জকে তার উল্টো দিকে মুভ করে, এরকম ভাবতে পারো, কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ মুভ করে চলে যাচ্ছে মানে কি, সেখানে পজিটিভ চার্জটা থেকে যাচ্ছে, তার মানে কি ওইখানে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, দ্যাটস মিন বলতে পারি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জটা ওদিক থেকে এদিক চলে আসলো, এরকম ভাবতে পারি। তাহলে এই বরাবর
যেটা মুভ করে সেটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে আমাকে এই ক্যালকুলেশনের সময় সেই যে ভিটা নিতে হবে, সেই ভিটা নিতে হবে এই বরাবর। ওকে, অথবা আমি এখানে ইলেকট্রনের কথা ভাবছি ঠিক, কিন্তু আমি এখানে ফোর্সটা ভাবছি ফাঁকা স্থানের উপর। দেখুন এইখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হলো জেড অ্যাক্সিস বরাবর, সেটা কিন্তু ওই পজিটিভ চার্জের উপরে অ্যাপ্লাই হলো। দ্যাটস মিন এখানে কিন্তু মানে এই বরাবর এই ফাঁকা স্থানগুলো শিফট করবে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি ইলেকট্রনের কথাই ভাবতাম, তাহলে আমাকে ভিটা উল্টে দিতে হতো, আর ভিটা উল্টে দিলেই আমার এখানে ভিটা এই বরাবর হয়ে যেত, দ্যাট ইজ মাইনাস জে হতো, আর কেটা হয়ে যেত মাইনাস কে। দ্যাটস মিন সেক্ষেত্রে ইলেকট্রনগুলো যে ফোর্সটা ফিল করতো সেটা কিন্তু নিচের দিকে, দ্যাটস মিন এইখানে এসে ইলেকট্রনগুলো জমা হতো। দেখো ইয়ার একটু কিন্তু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা কঠিন নয়, এই ভাবনাটা একটু মনে বুঝে নাও যে আমি এখানে যে ভি এর কথা বলছি, সেই ভিটা কিন্তু ইলেকট্রনের কথা বলছি নয়, আমি কিন্তু এখানে বলছি যে পজিটিভ আধানের কথা। এর মধ্যে যেমন ইলেকট্রনও আছে, তেমন ফাঁকা স্থানও আছে। অবশ্যই ইলেকট্রন সরার পর ফাঁকা স্থানটা হবে, অর্থাৎ আমাকে ইলেকট্রনের কথা যখন ভেলোসিটির কথা ভাবছি, তখন আমাকে পজিটিভগুলোর কথা এদিক ভাবতে হবে। ওকে, আর ইলেকট্রনের ভেলোসিটির কথা ভাবতে গেলে কিন্তু আমাকে তোমার মানে কি বলবো যে এখানে ইলেকট্রনের ভেলোসিটি যদি এদিক হয়, তাহলে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, সূত্রটা কিন্তু একটা মাইনাস আগে দিতে হবে। ওকে, তাহলে সেই রেসপেক্টে যদি এই দুটো ভাবনা রাখি, তাহলে দেখবো এইখানে ইলেকট্রনগুলো জমা হচ্ছে, আর এইখানে যদি ইলেকট্রনগুলো জমা হয় অ্যাজ মানে ফোর্সের জন্য ফোর্স পাচ্ছে তো একটা নিচ বরাবর, তো নিচ বরাবর যদি একটা ফোর্স পাই ইলেকট্রনগুলো, তাহলে ওপরের দিকে অবশ্যই ফোর্স পাবে ফাঁকা স্থানগুলো। ফলে এই পরিবাহিতার মধ্যে দুপাশে কিন্তু একটা ইলেকট্রন আর একটা ফাঁকা স্থান মানে পজিটিভ আর নেগেটিভের একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে একটা তারের মধ্যে যখন পজিটিভ আর নেগেটিভের মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেল, দ্যাটস মিন কি ওটা একটা ইএমএফ হয়ে গেল না, একটা ব্যাটারি হয়ে গেল না, তাই না? বুঝতে পারলে কি? এটা কিন্তু ম্যাটার, ফোর্সটাই কিন্তু সহজে বোঝার যে কোনটা কোন দিক হবে, দিয়ে যে গ্যাপটা তৈরি হয়ে যায় সেটাই কিন্তু ইএমএফ তৈরি করে। ওকে, এবার প্রশ্ন হলো ইএমএফটার ভ্যালু কত? এই ইএমএফ এর যদি ভ্যালু বের করতে চাও, তাহলে তোমাকে আরেকটা থিঙ্কিং আনতে হবে। সেটা কি, যে মুহূর্তে এই ইলেকট্রনগুলো নিচের দিকে আর হোলসগুলো ওপরের দিকে শিফট করতে থাকছে, সেই মুহূর্তে এই দু প্রান্তে পজিটিভ আর নেগেটিভের প্রান্তে মানে ওই তারের অংশটার মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? কারণ একটা পজিটিভ আর নেগেটিভের গ্যাপ মানে কি, মাঝখানে কি থাকে, কি তৈরি হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড। তার মানে এখানে তৈরি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। এবার এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ই তৈরি হয়, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের দরুন, যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের দরুন এই যে ইলেকট্রনগুলো বাকি রয়েছে, সব ইলেকট্রনগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, পজিটিভগুলো উপরের দিকে যাচ্ছে, কিন্তু কিছু ইলেকট্রন থেকে যাচ্ছে। তো যে ইলেকট্রনগুলো বাকি রয়েছে তার উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ ইকুয়াল টু ই ইন্টু ই। এটা ফোর্স ওর উপর অ্যাপ্লাই হচ্ছে। এবার প্রশ্ন হলো, এক্ষেত্রেও কিন্তু ফোর্সটার ডিরেকশন হলো তোমার পজিটিভ। ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় কি হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কারণ আমরা +1 ইউনিট আধানকে দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা বের করি। তাহলে পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডে কি হয়, যদি ইলেকট্রনের কথা বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু দেখো, যদি ইলেকট্রনের কথা বলি, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা কিন্তু এদিকে কাজ করবে, কারণ হোলসগুলোকে অ্যাট্রাক্ট করবে আর ইলেকট্রনগুলোকে রিপাল করবে। আর যদি আমি হোলসের কথা বলি, তাহলে হোলসগুলোকে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট করবে আর তোমার কি বলবে, হোলসগুলো রিপাল করবে, যদি হোলসের কথাই বলি, মানে ফাঁকা স্থানগুলোর কথা বলি বা পজিটিভ আধানের কথা বলি। তবে যদি আমি এখানে ইলেকট্রনের কথাই বলি, তাহলে আমি এখানে যে এফএমটা বের করেছি সেটা ইলেকট্রনের, ই ভি বি। এই ইলেকট্রনের উপর আমি বের করেছি ই ভি ভি, তার ফলে ইলেকট্রনগুলো এখানে শিফট করেছে, হোলসগুলো উপরে শিফট করেছে। আর সেই ইলেকট্রনের কোন দিকে ফোর্স খাচ্ছে, এই বরাবর। তো ইলেকট্রন ফোর্স খাচ্ছে এই বরাবর ডিউ টু এফএম মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই বরাবর ইলেকট্রনগুলো একটা ফোর্স ফিল করছে। আর ইলেকট্রিক ফিল্ড ই এর জন্য এই ইলেকট্রনগুলো উপরের দিকে ফোর্স ফিল করছে, কারণ মানে হোলসগুলো ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে তার ইলেকট্রিক ফিল্ডের দরুন, তাই তো? সো আমি দেখতে পাচ্ছি যে যখনই মানে এই তারটা মানে তারের অংশটা মুভ করছিল, তখনই ওর মধ্যে ম্যাগনেটিক ফোর্স কাজ করলো। যে ম্যাগনেটিক ফোর্স কাজ করলো, ইলেকট্রনসগুলো নিচের দিকে আর হোলসগুলো উপর দিকে শিফট করলো।
যে ইলেকট্রনগুলো নিচের দিকে আর হোলসগুলো উপর দিকে শিফট করতে শুরু করলো, সাথে সাথে এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। যে ইলেকট্রিক ফিল্ডের দরুন যে ইলেকট্রনগুলোর উপর নিচের দিকে ফোর্স কাজ করছিল, ইলেকট্রিক ফিল্ডের দরুন ওই বাকি ইলেকট্রনগুলোর দিকে উপর দিকে ফোর্স কাজ করতে শুরু করলো। এবার অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা বেশি বলে তখনও ইলেকট্রনগুলো নিচের দিকে যাচ্ছে, কিন্তু যত ইলেকট্রনগুলো নিচের দিকে যাচ্ছে আর হোলসগুলো উপরের দিকে যাচ্ছে তত তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে শুরু করছে। ইলেকট্রিক ফিল্ডটা যত বাড়তে শুরু করছে আস্তে আস্তে দেখা যাবে এই যে বাকি ইলেকট্রনগুলোর উপর একটা সময় নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স সমান হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে কিন্তু আর ইলেকট্রনের শিফটিং গুলো হবে না। তো সেই মুহূর্তে যে কটা ইলেকট্রন শিফট করে গেছে আর যে কটা হোল শিফট করে গেছে সেই অবস্থায় যেটা তৈরি হয়ে গেছে সেটাই হলো ফাইনাল ইএমএফ। তো সেই ইকুইলিব্রিয়াম যখন কন্ডিশনটা হয়ে যায় তখন আমি কি বলতে পারি, তখন আমি বলতে পারি দিস ইই মানে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ই ভি বি। ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স সমান, তাই তো বাকি ইলেকট্রনগুলোর প্রতি। তো যখন এটা সমান হয়ে যায় তখন আমি ক্যালকুলেশন করে কিন্তু এই ইটা বের করে নিতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা হলো ভি ইন্টু ভি। এবার এই ইলেকট্রিক ফিল্ডটা কি, এই যেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল সেটাই। তো এবার এই তারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি বের করতে পারি আর তারের দৈর্ঘ্য যদি এল জানি, তাহলে এই তারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা বের করতে পারি ই ইন্টু এল করে। এটা আমরা আগে শিখেছি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক। সো ই হলো ভিভি আর এল হলো লেন। তাহলে আমি এই যে পোটেনশিয়াল বের করলাম, এখন পোটেনশিয়ালটা থেকে যদি আমি ভি এখানে আমি ভেলোসিটি ইউজ করছি সেখানে পোটেনশিয়ালটাকে আমি এখন ই করে দিলাম, যেটাই পোটেনশিয়াল মানে এখানে যে পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ইএমএফ। এবার বিভিন্ন একটা এখানে কিন্তু ইলেকট্রন ছিল ই, হ্যাঁ, আর এখানে ইটা হলো কিন্তু ইএমএফ। ফলে এর মধ্যে যে ইএমএফটা প্রডিউস হলো সেই ইএমএফটা বেরিয়ে গেল ই ইজ ইকুয়াল টু ভি বি এল। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে একটু মুশকিল আছে, আশা করি মানে বুঝতে পেরেছো। এটা হলো কারণ। আমি এবার এই জিনিসটা এবার ফ্লাক্স দিয়ে করে দেবো, তাহলে দেখো খুব ইজি লাগবে। এটা হলো কারণ দেখানোর জন্য এত কিছু করলাম, ঠিক আছে? ফ্লাক্স দিয়ে বোঝো ব্যাপারটা। সো ফ্লাক্স কনসেপ্টে ইএমএফ প্রডিউসটা দেখাচ্ছি বা ইএমএফ ভ্যালুটা কত সেটা দেখাচ্ছি। তো সাপোজ এই আমার একটা ক্রস বা ডট, এবার ডট নিয়ে করি, হ্যাঁ, আলাদা করলাম ডট ম্যাগনেটিক ফিল্ড নিলাম যেটা বোর্ড থেকে ওপরে দিকে। সাপোজ এবার এই অবস্থায় আমি একটা তারের অংশ নিলাম, সেই তারের অংশ সাপোজ ভি ভেলোসিটি মুভ করছে। তাহলে যদি ভি ভেলোসিটিতে মুভ করে তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে তারটা? ভি দূরত্ব, কারণ ভি ভেলোসিটি। 1 সেকেন্ডে তারটা যদি ভি দূরত্ব যায় তাহলে 1 সেকেন্ডে তারটা যতটা ক্ষেত্রফল অতিক্রম করবে, যদি এখানে পৌঁছে গেল মনে করো 1 সেকেন্ডে, তাহলে এই যে ক্ষেত্রফলটা, দিস ক্ষেত্রফল এখানে 1 সেকেন্ডে পৌঁছে গেছে সাপোজ, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হলো কি এল ইন্টু ভি। তাহলে 1 সেকেন্ডে যে ক্ষেত্রফলটা মুভ করবে সেটা হলো এল ভি। এটা বুঝতে পারলেন? কারণ ভি হলো দূরত্ব, কারণ 1 সেকেন্ডের দূরত্ব, এল হলো দৈর্ঘ্য, তাহলে এল ইন্টু ভি কি এই এরিয়াটা। এবার আমরা জানি এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয়, এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয় আর এটা যখন মুভ করবে তখন যদি কোনো একটা সময় ও এ এরিয়া মুভ করে তাহলে এর যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটা হবে বি ইন্টু এ বা ক্ষেত্রফল হিসেবে লিখলাম ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা হবে উপর ফ্লাক্স। এবার আমি যদি এই ফ্লাক্সের রেট বের করি মানে ডি ফাই ডিটি করি, তাহলে দিস ডি ফাই ডিটি হবে ডি অফ ডি টি বি ইন্টু ক্ষেত্রফল। এবার ডি তো কনস্ট্যান্ট, সো ডি বেরিয়ে গেল ইন্টু ডি ক্ষেত্রফল অফ ডিটি। এবার ডি ক্ষেত্রফল অফ ডিটি মানে কি? সময় দিয়ে ক্ষেত্রফল ভাগ, সময় দিয়ে ক্ষেত্রফল ভাগ মানে কি? একক সময়ে কতটা ক্ষেত্রফল অতিক্রম করবে। ক্ষেত্রফলের রেট মানে কি? একক সময়ে কতটা ক্ষেত্রফল অতিক্রম করবে। আবার একক সময়ে কতটা ক্ষেত্রফল অতিক্রম করবে দেখে নিই এলভি। তাহলে ডি ফাই ডি মানে কি? বি এলভি। এবার আমরা জানি কি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল যে কতটা ইএমএফ প্রডিউস হয় কি ডি ফাই ডিটি। এন কখন ইউজ করে? এন পাকের জন্য, এটা তো এক পাক মানে এন পাকের ব্যাপার নাই। সো আমি ডি ফাই ডিটি, তো ডি ফাই ডিটি কত? ডিএলভি। ই কত? ডিএলভি। সিম্পল বেরিয়ে গেল। দেখো এইখানে যে আমি ইএমএফটা তৈরি করা শেখালাম
এটা জাস্ট আমরা জানি ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ প্রডিউস হয় বলে আমি এটা করলাম। আগেরটা একটু কঠিন ঠিক, তবে ওখানে আমরা জানতে পারলাম যে কেন ইএমএফটা প্রডিউস হয়, কারণ এই যে ইলেকট্রনসগুলো যে শিফটিংটা হয় তার জন্য প্রডিউস হয়, সেটা আমরা দেখালাম। এটা হলো পার্থক্য, এটা ক্যালকুলেশন আর আগের ক্যালকুলেশন। আগের ক্যালকুলেশনটা বই নেই, একটু কঠিন ক্যালকুলেশন। ওই ইলেকট্রনের মুভটা যেদিকে পজিটিভ আদান যায় সেই দিক হিসাবে আমাকে ফর্মুলাটা ফেলতে হবে, কিউভিভি। এই জায়গাগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ওটা বুঝতে অসুবিধা হবে না, নইলে কঠিন লাগবে। যদি খুব কঠিন লাগে তাহলে আমাকে আরেকটা বলবে, আমি চেষ্টা করবো ওটাকে আরেকটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? ওকে, তো এই হলো আমাদের ইএমএফ প্রডিউস ইন এ লুপ, লুপের যে কোনো একটা অংশ। এবার এটা যদি ব্যাটারি হয়ে যায়, ব্যাটারি হয়ে গেলো, কিন্তু এখানে কিন্তু কারেন্ট প্রডিউস হবে না, কারেন্ট তখনই প্রডিউস হবে এখানে যদি আমি একটা কোনো কানেকশন লাগাই। ওকে, ঠিক আছে? তাহলে এই হলো একটা ইএমএফ প্রডিউস কত হয় সেটা বের করা ফেলাম, ঠিক আছে? তো আমরা লুপটা মুভ করেছিলাম, এবার শুধু তারটাকে মুভ করলাম। এবার এই তারটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে রাখতাম, এখানে তো 90 করে রেখেছি বলে এরকম হলো, যদি অ্যাঙ্গেল করে রাখতাম তাহলে সেখানে কিন্তু আমার একটা বি কস, এখানে ডট প্রোডাক্ট নিতে হতো, বি ডট ডিএস, তাহলে বি ডিএস কস থিটা নিতে হতো। বুঝতে পারছো ব্যাপারটা? বি ডিএস কস থিটা নিতে হতো, কারণ এখানে আমি ডাইরেক্ট নর্মাল লিখে দিচ্ছি। কেন লিখে দিচ্ছি? কারণ এখানে আমি জানি যে কস থিটাটা কস 90 হবে, সরি কস 0 হবে, সরি কস 90 হবে, কস 90 হবে কি বি এদিকে আর এরিয়াটা এদিকে। কারণ এটা যদি লুপটা এরকম নাও তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়া ভেক্টরটা দেখো, দেখতে পাচ্ছ লুপটা, লুপের এরিয়া ভেক্টরটা বাইরের দিকে, তার মানে কি বি এর সাথে 0 ডিগ্রি করে, বি এর সাথে যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 1, ফলে আমার এখানে বি শুধু বি ইন্টু ক্ষেত্রফল নিলাম, কিন্তু cos 0 যেহেতু 1 তাহলে বি ইন্টু ক্ষেত্রফল ইন্টু 1। কিন্তু যদি আমার এই লুপ মানে ইয়েটা তারটাই যদি একটা অ্যাঙ্গেল করে থাকতো, দ্যাটস মিন সাথে সাথে লুপটাও একটা অ্যাঙ্গেল করে নিত, আর লুপটাও যদি একটা অ্যাঙ্গেল করে থাকতো বি এর সাথে, তাহলে আমার এখানে cos থিটা চলে আসতো একটা, আর cos থিটাকে ইন্টিগ্রেশন করে আমাকে চলে আসতো একটা sin থিটা, সরি ডিফারেন্সিয়েশন করে cos থিটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় sin থিটা। তখন কিন্তু এর অ্যানসারটা বিএলভি না হয়, অ্যানসারটা আসতো বিএলভি sin থিটা। বুঝতে পারছো ব্যাপারটা? সিম্পল তো, আমরা ফাই ডিফারেন্সিয়েশন করলাম, তো ফাই কি হয় অ্যাকচুয়ালি বিডিএস cos থিটা। তো cos 0 যেহেতু এই লুপ ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, আর এই তারটা দিয়ে যে লুপটা তৈরি হচ্ছে তার লুপের ক্ষেত্রফলটা দেখো বাইরের দিকে, ফলে দুটো অ্যাঙ্গেলটা 0, ফলে সেটা 1 হয়ে গেল। বাট যদি এটা তারটা এরকম করে থাকতো তাহলে ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যেত, আর ক্ষেত্রফল চেঞ্জ হলে মানে কি একটা অ্যাঙ্গেল হয়ে যেত, আর যদি একটা অ্যাঙ্গেল হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে একটা সাইন থিটা চলে আসতো। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট, এবার কয়েকটা মানে আলাদা অ্যাপ্লিকেশন, যেমন একটা এরোপ্লেন যদি একটা আকাশে মুভ করে, এবার আমরা জানি পৃথিবী কি, পৃথিবীতে একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তার মানে এই যে মানে ইয়েটা এরোপ্লেনের যে দুটো পাখা, সেই পাখা দুটো কি ধাতু, তাহলে সেই পাখা দুটো যখন আকাশ দিয়ে উঠছে, তার মানে কি পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডকে, সেই ফিল্ডের লাইনগুলোকে, যে ফিল্ডের ফ্লাক্সগুলোকে প্রতি মুহূর্তে লিঙ্ক করছে, লিঙ্ক করার সাথে সাথে পরিবর্তনও করছে। দ্যাটস মিন কি ওই পাখাগুলো তো কিন্তু ইএমএফ প্রডিউস হবে। ওকে, নেক্সট, এবার যদি একটা কোনো তারকে আমরা এইভাবে মুভ করাচ্ছিলাম, এবার একটা লুপকে তো আমি এইভাবে মুভ করতে পারি, লুপকে, গোটা লুপকে। তাহলে সেই মুভের হিসাবে আমি ভাবতে পারি যদি একটা তারকে আমি কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইভাবে মুভ করাই, তাহলে আগেরটা আমি এইভাবে মুভ করেছিলাম, আমি যদি এইভাবে মুভ করাই তাহলে কি হবে দেখা যায়। তো আমি কি করলাম, সেম আমার একটা ম্যাগনেটিক ফিল্ড নিলাম, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সাপোজ এবার একটা তার এরকম ভাবে মুভ করা, ওমেগা ভেলোসিটিতে মুভ করাবো। ওকে, এবার দেখো কি হবে। সাপোজ এই হলো ম্যাগনেটিক ফিল্ড যেটা বাইরে দিয়ে কাজ করছে, এই অবস্থায় আমি এটাকে মুভ করা গোল গোল করে ঘোরাচ্ছি ওমেগা কোণিক বেগে। তো লেট আস কনসিডার এখান থেকে কোনো একটা মুহূর্তে এটা দৈর্ঘ্য মনে করে এল, এটা দৈর্ঘ্যটা এল। তো কোনো এক মুহূর্তে এক্স ডিস্টেন্সে আমি ডিএক্স পরিমাণ অংশ নিব অল্প, তো সেই ডিএক্স পরিমাণ অংশটার যদি রৈখিক বেগ নিই তাহলে সেটা হবে স্পর্শক বরাবর, এই বরাবর। কোণিক বেগ জানি, রৈখিক বেগ যদি নিই তাহলে স্পর্শক বরাবর হবে। তো এটা যদি কোন রৈখিক বেগ হয় ভি, ডিএক্স অংশটুকুটার, কার অংশটুকুটা ডিএক্স অংশটুকু, তাই না? তাহলে ডিএক্স অংশটুকুটার যদি রৈখিক বেগ ভি হয় ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড বি, তাহলে আমি জানি এই ডিএক্স অংশটুকুটাতে
যে ইএমএফ প্রডিউস হবে সেটা যদি আমি ডিই হিসাবে ধরি, ডিই ইকুয়াল টু বিভিএল। সো বিভিএল মানে কি ডিএক্স, বুঝতে পারলেন? বিভি ডিএক্স। ওকে, তাহলে এখানে যে ইএমএফটা ইনডিউস হলো সেটা হলো ডিভি ডিএক্স। তাহলে আমি যদি বলি মোট কত এর মধ্যে ইএমএফ ইনডিউস হবে, ই সিম্পল ইন্টিগ্রেশন 0 to L পুরো তারটা হয়ে গেল ভি ভি ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে আমি পেয়ে যাবো, তাই না? এখানে মোট কত ইনডিউস হবে। এবার একটা প্রশ্ন হলো, সেটা হলো যেহেতু ওমেগা কোণী পেয়ে ঘুরছে, সেখানে ভিটাকে আমি ওমেগাতে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর, সেখানে ভি ইকুয়াল টু ওমেগা এইটুকুর অংশ, এইটুকুর এক্স দূরত্ব আছে, রেডিয়াসে আছে ওমেগা এক্স। তাহলে আমি যদি সেটা বসিয়ে দিই এখানে, তাহলে হবে 0 to L বি ওমেগা এক্স ডিএক্স। এখানে যদি বের করি তাহলে বি ওমেগা বেরিয়ে গেল, এক্স এর হলো এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 to L, that is b omega L square by 2 minus 0, that is half b omega L square। তাহলে বুঝতে পারলে? তাহলে একটা যদি এরকম তার বা তারের অংশ একটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গোল গোল করে ঘুরে, আমি এবার কিন্তু সব ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? আর ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে আমি ইএমএফটা বের করে ফেললাম, এবার সেই ইএমএফ ধরে ধরে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো, বুঝতে পারলেন? তাহলে কত হয়? হাফ ডি ওমেগা এল স্কোয়ার। ওকে, লাস্ট হলো এবার একটা লুপ, একটা চারকোনা লুপকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাই, এইটা খুব মন দিয়ে দেখবেন যেটা এখন করাবো, কারণ এই লুপটাকে ঘোরানোর ফলে যে ইএমএফটা ইউজ হবে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ইএমএফ কেন ইম্পর্টেন্ট? সবই কারণ ওইটার অ্যাপ্লিকেশনটা বেশি আছে। আমরা ডাইনামোতে যে কনসেপ্টটা ইউজ করি, ডাইনামো মানে জেনারেটর, সেখানে কিন্তু আমরা এই একটা চারকোনা লুপ নিই এবং সেই লুপটাকে ঘুরাই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ফলে ওখানে ইএমএফ ইনডিউসড হয়। তো সেটা একটু দেখো মন দিয়ে। ওকে, সো সাপোজ এই কেসটাতে আমি ম্যাগনেটিক ফিল্ডটা একটু এইভাবে নিলাম, ওনার দরকার নেই, এই ধরনের চলবে বোর্ডের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা লুপ নিলাম। এবার এই লুপটাকে আমি ঘোরাবো। মোটরও দেখেছো, একবার শিখেছি মোটর কি, সরি 9-10-এ হয়তো মোটরে বা তোমার ডাইনামো 10-এও পড়েছো, তখন আমি এই জিনিসটা একবার বুঝিয়েছি। যারা আমার কাছে 10-এ পড়েছো তারা জানতে পারবে। তো এবার এই জিনিসটা মন দিয়ে দেখো, এই যে লুপটা রয়েছে, এই লুপটাকে আমি এবার ঘুরাবো। এবার লুপটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরাই, সেম ফ্লাক্সিং হবে না? লুপটার এরিয়া আছে, তাই না? এরিয়াটা ফ্লাক্সের মধ্যে যাচ্ছে। এখন এরিয়াটা যখন ফ্লাক্সের মধ্যে যাচ্ছে, তার মধ্যে ফ্লাক্স তো হবে বিডিএস, তাই না? এরিয়া যদি এ হয় তাহলে সেখানে বিএ। তো আপাতত সাপোজ ইন জেনারেল কেস আমি এটাকে একটু ঘুরিয়ে রাখলাম, মানে একটু যে কোনো একটা মুহূর্তে, মনে করো ঘুরছে, তো যে কোনো একটা মুহূর্তের যদি কথা বলি, তাহলে সেই মুহূর্তটা যদি ধরো, তাহলে সেই মুহূর্ত হিসাবে আমি নিলাম এটাকে এইভাবে। বুঝতে পারছো কি? কোনো একটা মুহূর্ত নিলাম যেখানে ও মুহূর্তটা ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ঠিকটা অ্যাঙ্গেল করে রয়েছে, মানে ঘুরে এমন একটা সময় ঠিকটা অ্যাঙ্গেল করে রয়েছে, এরকম একটা মুহূর্ত। তো এই অবস্থায় যদি আমি এর উপর যেহেতু ঘুরছে, তা এই সময় এর উপর কতটা ফ্লাক্স রয়েছে সেটা যদি দেখি, তাহলে সেই ফ্লাক্সটা হবে phi equal to b ম্যাগনেটিক ফিল্ড, a এর এরিয়া and cos theta। কারণ এটা যদি ফ্লাক্সের এরিয়া এই বরাবর হয়, তার যে কম্পোনেন্টটা যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের দিকেটা হবে cos theta। ম্যাগনেটিক ফিল্ডের সাথে যেহেতু অ্যাঙ্গেল নিচ্ছি, সো ম্যাগনেটিক ফিল্ডের দিকের কম্পোনেন্টটাই cos theta হবে, ds এর। তাহলে b a cos theta বা b a ds থেকে a ইউজ করেছি, পুরো এরিয়াটা b a cos theta। ওকে, তাহলে যদি এখানে আমি ইএমএফটা তো বের করতে চাই, E ইকুয়াল টু, আর একটা কথা বলে দিই, যদি এখানে n পাকের লুপ পেয়ে থাকতাম, তাহলে এই phi জায়গায় একটা n এক্সট্রা গুণ হতো। ওকে, n b a cos theta হতো।
আচ্ছা থিটার কথা যদি বলি, যদি এটা ওমেগা কোণ করে ঘুরে আর টি টাইমে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আবার এই থিটা ইকুয়াল টু ওমেগা টি হয়। কারণ আমরা এটাও ছোটবেলায় মানে ক্লাস 11 এ পড়েছি যে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, কৌণিক বেগ। ওকে, তো এখানে যদি এটা বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে এন বি এ cos ওমেগা টি। ওকে, এইবার আমি যখন এন একটা বের করছি তখন কি হবে সেটা ডি ফাই ডিটি। এবার আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। মাইনাসটা তখন কনসিডার করতে হয় যখন আমাদের ডিরেকশনটা ইম্পর্টেন্ট, ডিরেকশনটা একসাথে বলে দিই। আর যদি মাইনাসটা কনসিডার না করি তাহলে বুঝিয়ে দিই ভ্যালুটা জানতে চেয়েছি। তবে এখানে মাইনাসটা কনসিডার করলাম কারণ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে যেহেতু কস রয়েছে এবং ওমেগা টি রয়েছে, ফলে এর অ্যান্সারটা যেটা আসবে সেখানে সাইন আসবে। তো সাইনের যে ওমেগা টি টার্মটা আছে, ওই ওমেগা টি সাইন ওমেগা টি দিয়ে আমি বলতে পারবো যে কোন মুহূর্তের ডিরেকশনটা কি হবে। ঠিক আছে, কারণ সাইন ওমেগা টি মানে সাইন কার্ভ আমরা পড়তে জানি। আমরা যদি 11-এ পড়েছি যে সাইন ওমেগা টি যে মানে তরঙ্গটা হয় সেটা সবসময় এরকম হয়। তার মানে কি সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, মানে প্রতি মুহূর্তে ডিরেকশন পাল্টাচ্ছে। তো এখানেও কিন্তু যে অ্যান্সারটা আসবে সেটা বুঝে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন করলে সাইন আসবে এবং সেটাতে ডিরেকশনটা পাল্টাবে, অর্থাৎ এর মধ্যে ডিরেকশনটা ঢুকে যাচ্ছে। ডিরেকশনটা কেমন পাল্টাবে সেটাও আস্তে আস্তে শিখাবো পরবর্তী প্রভাবে গিয়ে। তবে এখানে এইটুকু মাথায় ঢুকে গেল যেখানে সাইনটা কিন্তু মানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে কিন্তু মাইনাস ধরে করবো। সো মাইনাস ধরে যদি করি তাহলে মাইনাস ডিডিটি অফ এন বি এ cos omega t, that is n b a omega sin omega t minus minus plus, তাই তো? তাহলে that is e is equal to n b a omega sin omega t। ওমেগা কেন বেরোলো? কারণ ওমেগা টি যখন ডিভিশন করবো ডেরিভেট করতে হবে আগে, তখন এটা ওমেগা বেরিয়ে যাবে। তাহলে এই যে টার্মটা সামনে বেরোলো এটাকে আমরা E0 বলতে পারি বা ম্যাক্সিমাম ইএমএফ বলতে পারি। তাহলে E is equal to E0 sin omega t। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে এই লুপটাকে যে ঘুরিয়ে যে আমরা ইএমএফটা পাবো সেই ইএমএফটা E0 sin omega t, দ্যাটস মিন এটা টাইমের উপর ডিপেন্ড করছে এবং সেটা কেমন সাইন, দ্যাট ইজ এইখানে কিন্তু যে কারেন্টটা তৈরি হবে বা যে ইএমএফটা তৈরি হবে সেই ইএমএফটাকে যদি আমি কারেন্টটা বের করি তাহলে রেডিয়াস মানে তোমার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো, রোধ দিয়ে ভাগ করে দেবো, যে রোধটা থাকবে তাহলে সেখানে হবে E by R is equal to I, that is equal to E0 by R sin omega t, that is E0 by R মানে I0 sin omega t। দ্যাটস মিন এখানে কারেন্টটাও কিন্তু sin omega t দ্যাটস মিন টাইমের উপর ডিপেন্ড করছে। তো এই যে কারেন্টটা তৈরি হলো আর এই যে ইএমএফটা তৈরি হলো, এই দুটোই কিন্তু অল্টারনেটিং, পরিবর্তী। ব্যাপারটা কি পরের চ্যাপ্টারে ভালো মতো বুঝাবো। মানে প্রতি মুহূর্তে ডিরেকশন পাল্টায়। যেমন লেন্সের সাথে দেখালাম যে চুম্বকটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড করতে গেলে মুখটা পাল্টে যাচ্ছে, সেরকমই এর ঘোরার উপর ডিপেন্ড করছে কোন দিকে ঘুরছে, সেই হিসাবে কিন্তু ডিরেকশনটা পাল্টায়। এবং এই ডিরেকশনটা পাল্টানোটা যেটা দিয়ে হয় সেটা হলো তোমার ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ঠিক আছে, সেটা শিখে দেবো কোনো ব্যাপার না, যখন লাগবে আমার, আপাতত এখন প্রয়োজন নেই, এখন মনে রাখতে পারি। হ্যাঁ, তো এখানে আই প্রডিউস হচ্ছে। তো এবার এটা হয়ে গেল। নেক্সট হলো আমাদের লাস্ট টপিক আজকে, সেটা হলো এডি কারেন্ট। এডি কারেন্টের শিখে কমপ্লিট। তারপরে আরেকটা ক্লাস হবে চ্যাপ্টার, সেখানে আমরা আবেশ এগুলো শিখিয়ে দিয়ে পরের চ্যাপ্টারের পরিবর্তী প্রবাহিতা আবার এটা নিয়ে আমরা আলোচনা করবো। তখন আমি দারুণ করে ডিরেকশনগুলো বুঝিয়ে দেবো যে কখন কারেন্টটা অ্যান্টি ক্লক হবে, কখন ক্লক হবে, কোন জায়গায় আপওয়ার্ড হবে, কোথায় ডাউনওয়ার্ড হবে। ঠিক আছে, চলো আসা যাক এডি কারেন্ট। লাস্ট টপিক এডি কারেন্ট। এডি কারেন্ট কিছু না, এডি কারেন্ট হলো যে আমরা যখন একটা এরকম লুপকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরাই, তো সেই লুপটাকে ডাইরেক্ট তো ঘুরাই না, কোনো একটা মজ্জা ধরে কোনো একটা দণ্ডের উপর প্যাঁচিয়ে, চারকোনাভাবে প্যাঁচিয়ে ঘুরাই। তো সেই দণ্ডটা সাধারণত লোহা না হয়, কাঁচা লোহার তৈরি একটা দণ্ড মানে না হয় বক্সের মতো, সেই বক্সকে ঘুরিয়ে প্যাঁচিয়ে আমাদের তারটাকে ঘোরাতে হয়। তো এই সময় এই যে কাঁচা লোহাটা নিচ্ছি, সেই কাঁচা লোহাটা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে যায় কিনা, তো কাঁচা লোহাটার মধ্যেও কিন্তু মানে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউসড হয়, জানো আগে চ্যাপ্টারে পড়েছো। এবং তার ফলে কি হয়, ওই কাঁচা লোহাটার মধ্যে ছোট ছোট লুপ তৈরি হয়, যেখানে কাঁচা লোহার মধ্যে থাকা ইলেকট্রনসগুলো মুভ করতে থাকে গোল গোল করে। ফলে কাঁচা লোহার মধ্যে কিন্তু একটা কারেন্ট তৈরি হয়, ভেতরে পার্সোনাল কারেন্ট তৈরি হয় গোল গোল করে, রাউন্ড রাউন্ড করে। তো এই যে ঘূর্ণি কারেন্ট তৈরি হয়, এটাকেই ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট বলে। ওকে,
যাই হোক, এটা অনেক ব্যবহার আছে, বইয়ে দেখে নেবে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো শেষ আপাতত আজকের ক্লাস এখানেই। হ্যাঁ, তো ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। পরের ক্লাসে আমি সাবেশ আর আবেশটা বুঝিয়ে দেবো। সবাইকে দুর্গাপূজার, শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। টাটা, থ্যাংক ইউ, বাই বাই।